জরুরি সেবায় থাকছে না জ্বালানির রেশনিং, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 10 সদস্যের সর্বদলীয় কমিটি গঠন, এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল। দেশের 7 জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত 14 জনের মৃত্যু, সর্বোচ্চ গাইবান্ধায় এক শিশু সহ 5 জন। জনবান্ধব ও সাশ্রয়ী প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর, কাল যাচ্ছেন যশোরে, উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প। রাজধানীর বাড্ডার বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্ত সম্পন্ন, শিক্ষক ও এক সহপাঠী আটক। ট্রাম্পের উপস্থিতিতে সাংবাদিকদের নৈশভোজে হামলাকারী আটক, দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি, বিশ্ব নেতাদের নিন্দা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে 30 দিন মেয়াদী 10 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন করা হয়। এদিকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাশ করেছে জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম বৈঠকের রেওয়াজ অনুযায়ী রবিবার নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এখন আইন প্রণয়ন কার্যাবলী। প্রথম ভাগে চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় প্রধানমন্ত্রী জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য জ্বালানি রেশনিং পদ্ধতি আর থাকছে না। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রস্তাবে গঠিত জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে সংসদে 30 দিন মেয়াদী 10 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন করা হয়। প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এক পর্যায়ে জুলাই ইস্যুতে সরগরম হয়ে ওঠে সংসদ। জুলাই পরবর্তী বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সমালোচনা করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও রাজীব আহসান। সংসদে কয় এক কথা, বাইরে যায় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মোনাফেক বলবো কিনা, যেহেতু আপনি না করছেন আমিও আর বললাম না। মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। জুলাই ইস্যুতে সংসদে দায়িত্বশীল বক্তব্য আশা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যা নিয়ে জাতিসংঘের তথ্য তুলে ধরেন। সংবাদপত্রে প্রকাশিত কোনো বিষয়কে রেফার করে এখানে আলোচনা হওয়া উচিত নয়, কিন্তু দুঃখজনকভাবে সেদিন মন্ত্রী মহোদয় না, প্রতিমন্ত্রী মহোদয় বিষয়টা অবতারণা করেছেন। তিনি কিন্তু সংবাদপত্রের রেফারেন্সেই কথা বলেছেন। সংসদে হাসনাত আব্দুল্লাহ সিলেক্টিভ সমালোচনা থেকে বেরিয়ে মত ও সমালোচনা প্রকাশের স্বাধীনতা চান। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। এদিন নিজ গাড়িতে হামলার ঘটনা সংসদে তুলে ধরেন নেত্রকোনা 5 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা। এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। এদিকে এমপিদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলে সংসদ সদস্যদের পারিতোষিক ভাতাদি সংসদ বিল 2026 কণ্ঠভোটে পাশ হয়। এবং এটা আরো নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আগের তুলনায় কমেছে যানবাহনের চাপ, জ্বালানি সংগ্রহে সময়ও এখন কম লাগছে। আর এতে স্বস্তিতে গ্রাহকরা। তবে প্রযুক্তিগত জটিলতায় ফুয়েল পাস অ্যাপের রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকেই।
গেল 1.5 মাস ধরে জ্বালানি তেল কিনতে বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। ডিপো থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ বাড়ার পর থেকেই গ্রাহকের ভোগান্তি অনেকটাই কমেছে। তেল সংগ্রহের জন্য আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না, এতে স্বস্তিতে চালকরা। এটা ভালো একটা সিস্টেম করছে, এভাবে করা আরো আগে প্রয়োজন ছিল। মানে কোনো ঝামেলা হচ্ছে না, কারণ আমি 1 সপ্তাহ আগে তেল নিয়েছি, তখন ঝামেলা অনেক পড়ছিলাম, কিন্তু আজকে তো অনেক সিরিয়াল কম আছে দেখতেছি। আমি জাস্ট 10 মিনিট হলো লাইনে দাঁড়িয়েছি, প্রায় তেল পেয়ে গেছে, আর 2-3টা গাড়ি আছে, তো এখন অনেক বেটার। ফুয়েল পাসে 1400 টাকার তেল দিচ্ছি, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে দিচ্ছি না। এমনকি বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে অকটেন দেওয়ার ফলে আগের চেয়ে বেশি পাচ্ছেন ক্রেতারা। জ্বালানি সরবরাহের শৃঙ্খলা আনতে চালু করা এই অ্যাপে প্রযুক্তিগত জটিলতায় বিপাকে পড়েছেন অনেকেই। গাড়িতে তেল নাই, এখন অ্যাপ ওপেন করবো, এখন অ্যাপ তো ওপেন হইতেছে না, তাহলে আমি কি করবো? তেল তো গাড়ি ঠেলে ঠেলে সে বাসায় নেওয়া লাগবে। মোটামুটি অনেকক্ষণ চেষ্টা করার পর আরেকজনের সহযোগিতার মাধ্যমে অ্যাপটা নিছি। রেজিস্ট্রেশন প্রথমে কয়েকবার সঠিক তথ্য কয়েকবার দেওয়ার পরে হচ্ছে না, তারপরে আবার হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ আধুনিক করতে রাজধানীর আরও 11টি ফিলিং স্টেশনে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কার্যকর শুরু হবে আগামী 28 এপ্রিল থেকে। রাশেদ রায় খান, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধু গাইবান্ধা জেলাতেই মারা গেছেন 5 জন। এছাড়াও সিরাজগঞ্জ, জামালপুর ও ঠাকুরগাঁওয়ে 2 জন করে এবং বগুড়া, পঞ্চগড় ও নাটোরে 1 জন করে মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু ও ফসলের। রবিবার সকাল থেকেই গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। সুন্দরগঞ্জ ধোপাডাঙ্গায় বাড়ির পাশে গোয়ালঘরের সামনে হঠাৎ বজ্রপাত হলে রাফি, মিজান ও ফুয়াদ নামে 3 জন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধোপাডাঙ্গা বজ্রপাতে 3 জন লোক মারা গেছে, 4 জন এক জায়গায় ছিল, 1 জন একটু সুস্থ, আর 3 জনে মারা গেছে। ধোপাডাঙ্গা সুন্দরগঞ্জ থেকে 4 জন পেশেন্টকে পেয়েছি আমি, যারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসেছেন। এর মধ্যে 3 জনকেই আমি মৃত অবস্থায় পেয়েছি, আর 1 জন উনি ভালো আছেন, ওনাকে অবজারভেশনে রাখার জন্য আমরা ভর্তি রেখেছি। এছাড়া জেলার সাগাটা ও ফুলছড়ি উপজেলায়ও 2 জনের মৃত্যু হয়েছে। মারা গেছে গবাদি পশুও। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তারাশে 2 কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বিকেলে মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে হাসান ও আব্দুল হামিদের মৃত্যু হয়। এছাড়া জামালপুর উপজেলার লক্ষ্মীরচর ও মেলান্দহ উপজেলায় করাইচড়ায় বজ্রপাতে 1 নারী ও 1 পুরুষের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে, সৈয়দপুর ও কেরানীগঞ্জে বজ্রপাতে নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ার গাবতলী, নাটোর ও পঞ্চগড়ে 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনবান্ধব নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রকল্পের ব্যয় সংকোচনে সবাইকে সচেষ্ট থাকতে বলেছেন তিনি। রোববার সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। এদিন 13,445 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল ঋণের বোঝা, তার উপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এমন বাস্তবতায় নতুন প্রকল্প গ্রহণে সতর্ক সরকার। রোববার সচিবালয়ে দ্বিতীয় একনেক সভায় তেমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন 17টি প্রকল্পের মধ্যে 14টি অনুমোদন দেওয়া হয়েছে। 3টি প্রকল্প আরও যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টেকসই প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পে অহেতুক ব্যয় না করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সেই সাথে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও অহেতুক ব্যয় রোধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের
মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। অনুমোদিত 14টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 13,445 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 8,089 কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে 5,340 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যশোরে এটি তার প্রথম সফর। আর এই উপলক্ষে যশোর বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত এলাকায় বিরাজ করছে সাজ রব। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী হবার পর যশোরে এটি তারেক রহমানের প্রথম সফর। কাল তিনি যশোরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে তারেক রহমান তার বাবার স্মৃতি বিজড়িত উলাশী যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপরে 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে যোগ দেবেন জেলা বিএনপি আয়োজিত জনসভায়। তার এই আগমন উপলক্ষে যশোর বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত এলাকায় বিরাজ করছে সাজ রব। যশোর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। যশোরের ঈদগাহ ময়দানে বিশাল জনসভা যশোরবাসীর উদ্দেশ্যে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। যশোরবাসীর আকাঙ্ক্ষা আগামী দিনে জনাব তারেক রহমান ও আমাদের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম ইনশাআল্লাহ পূরণ করবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন উন্নয়নের বার্তা দিতে যশোরের প্রধানমন্ত্রীর এ সফর। তার পিতার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে উলসীতে যাবেন। সেখান থেকে ফিরে এসে যশোরবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন, যশোরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হবে, সেই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমাদের যে কার্ডধারী ব্যক্তি ডিউটি পাস, নিরাপত্তা পাসের জন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ডিএসবির সাথে কাজ করছে। প্রশাসন সফরের স্থানগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে। স্থানগুলোর নিরাপত্তায় দায়িত্ব নিয়েছে এসএসএফ সহ নিরাপত্তা বাহিনী। যশোর সফরের আগে বেনাপোলে খাল খনন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকালকে যশোর জেলার উলাশীর জিয়া খাল পুনর্খননের শুভ উদ্বোধন করবেন। তার জন্য উলাশী তথা সারসাবাসী গর্বিত এবং আনন্দিত। তার আশাকে কেন্দ্র করে আমরা সবাই অনেক গর্বিত, কারণ আমাদের এই গ্রামে তিনি যদি আসেন আমরা নিজেরাই ধন্য মনে করব। প্রধানমন্ত্রীর আগমনে অপেক্ষায় রয়েছে যশোর ও বেনাপোলবাসী। টেক্সট রিপোর্ট, নিউজ 24। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ। রবিবার রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে পাওয়া চিরকুট ও মোবাইলের কল লিস্টের সূত্র ধরে আটক করা হয়েছে একই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী ও মিমোর এক সহপাঠীকে। মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী ছিলেন প্রাণোচ্ছল। পড়াশোনার পাশাপাশি ভালোবাসতেন অভিনয় করতে। আমি তখন পুনর্বার রোববার সকালে বাড্ডায় নিজের বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল, সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার, ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দিও। তার মৃত্যুর খবরে শিক্ষকরা তার বাসভবনে যখন যান তখন তাদের সাথে সুদীপ চক্রবর্তীও ছিলেন। চিরকুটের সূত্র ধরে তাকে হেফাজতে নেয় বাড্ডা থানা পুলিশ। হেফাজতে নেওয়া হয় চিরকুটে উল্লেখিত অপর শিক্ষার্থী উম্মে হানিকেও। পরে মুনিরার বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় শিক্ষককে। এদিকে মৃত্যুর খবরে ঢাকা মেডিকেলে জড়ো হন সহপাঠী ও শিক্ষকরা। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। ওর মৃত্যুর জন্য যে বা যারাই দায়ী থাকবে, যেহেতু এটা এখন আইনের আওতায় চলে গেছে, আমরা সর্বাত্মকভাবে আমরা এটা মনে প্রাণে চাই তার এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটা বিচারের মাধ্যমে যারা এই ওর মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক। কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে তখন আমরা সেটা খতিয়ে দেখব, কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আমরা তখন কি করা যায়, কি অভিযোগ আসলে সেটা বিবেচনায় নিয়ে তারপরে আমরা পদক্ষেপ নিই। চিরকুটটি নিহতের হাতের লেখা কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষক সুদীপ চক্রবর্তীকেও। আমরা একটা চিরকুট পেয়েছি, তদন্তের সাথে কিছু জিনিস রাখছি আমাদের ভিতরে রাখছি, এগুলোর সূত্র ধরে আমরা আগাচ্ছি। ময়না তদন্ত শেষে মিমোর মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাওয়া হয়, সেখানেই দাফন হবে তার।
রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সেই বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে ইসিতে আসে ইউরোপীয় ইউনিয়ন। 10 জনের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় নির্বাচন কেমন হয়েছে এই বিষয়ে তারা সিইসিকে জানান, ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ক একটি রিপোর্ট তৈরি করবে। 28 এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত সেই রিপোর্ট প্রকাশ করবেন তারা। সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। নির্বাচন কমিশন থেকে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি আপিল করেন। মনিরা শারমিন জানান, কমিশন থেকে আগামীকাল সকাল 10:30টায় তার শুনানির জন্য সময় ধার্য করা হয়েছে। সরকারি চাকরি ছেড়ে আসার পর 3 বছর পূর্ণ হয়নি তার। ইসি জানায়, আরপিও অনুযায়ী তিনি মনোনয়ন পেতে পারেন না। যাচাই বাছাইয়ের প্রথম দিন 22 এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। তিতাস গ্যাসের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর ও বসিলার শ্যামলী হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান, মোহাম্মদপুর বিক্রয়ের শাখার ব্যবস্থাপক এবিএম মিজানুর রহমান এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ কবিরের নেতৃত্বে এই বিচ্ছিন্নকরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় 40টি আবাসিক চুলায় ডাবল গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়। এ সময় কোনো বিল বই প্রদর্শিত করতে না পারায় অবৈধ বিবেচনায় তাৎক্ষণিকভাবে সংযোগসমূহ ক্যাপিং করে কিলিং করে এবং অবৈধ গ্যাস ব্যবহারের কারণে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। প্রশাসনের হেফাজতে আছেন হোয়াইট হাউসে সংবাদদাতাদের নৈশভোজী হামলা চালানো বন্দুকধারী। অস্ত্র বহন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালানোর অভিযোগে সোমবার তাকে আদালতে তোলা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে হিংস্র আততায়ীদের ঠাঁই নেই জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্নেয়াস্ত্র হাতে হোটেলের চেকপয়েন্টের দিকে ক্ষিপ্র গতিতে ছুটে যায় যুবক। চলে গুলি আর পাল্টা গুলি। শেষে পাকড়াও হন 31 বছর বয়সী বন্দুকধারী কোল টমাস অ্যালেন। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউস সংবাদদাতাদের নিয়ে আয়োজিত নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হামলার চেষ্টা হয়। হামলাকারী যুক্তরাষ্ট্রেরই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উপশহরের টেরেন্সের বাসিন্দা। আটকের পর তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও সিক্রেট এজেন্ট কর্মকর্তার উপর হামলার অভিযোগ আনা হয়। ঘটনার পরই হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, বিশ্বের সব রাষ্ট্রপ্রধানদের হরহামেশাই এমন আক্রমণের শিকার হতে হয়। বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে। সে একটা উন্মাদ। তার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্রে এমন আততায়ীর স্থান নেই। 1981 সালে হোটেল হিলটনে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে গুলি করা হয়, যদিও তিনি প্রাণে বেঁচে যান। ইতিহাসের এই পুনরাবৃত্তিতে আতঙ্কে সাধারণেরা। পরপর 3টি গুলির শব্দ শুনেছে। কি ঘটছে বোঝার আগেই দৌড়ে পালানোর চেষ্টা করেছে। এক মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেউ টেবিলের নিচে, কেউ এদিক সেদিকে পালানোর চেষ্টা করছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী ছাপ ফেলবে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান ও একাধিক ছুরি পাওয়া গেছে। গুলি বিনিময়ের সময় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। এছাড়া এফবিআই জানিয়েছে, জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তদন্ত অব্যাহত রয়েছে। নীরব দাস, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়। এই ঘটনাকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ভারত, কানাডা, মেক্সিকো থেকে শুরু করে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতারা এই জঘন্য ঘটনার তীব্র সমালোচনা করেছেন। গণতন্ত্রে এমন সহিংসতার কোনো স্থান নেই বলে একমত প্রকাশ করেছেন তারা। ঘটনাটিতে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে জঘন্য সন্ত্রাসী কাজ বলে আখ্যা দিয়েছেন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।